আচ্ছা আপাতত হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ খুব ভালো খেতে খুব ভালো খেতে লাভলিটা বলো লাভলি ওরা বুঝতে পারবে না কেউ রেডিকল দেখুন বুঝতে পারবে না লাভলি বললো হ্যাঁ আমার ডায়লগ ছিল কাউকে কপি করিনি সুজিত হ্যাঁ দাদা বলো ওইখানটা থাকিস বৌমনি বেরোবে পাথর থালাটা নিয়ে নিবি এত বড় গালটা দিয়েছো হ্যাঁ ঠিক আছে এই রে চলো যাই নিজের বিয়ের কথাটা নিজে কি করে বলবো আজকে দিদি ভাইয়ের বিয়ে ও হ্যাঁ মানে বিয়ে হ্যাঁ দিনই বিয়ে হয় আমি ভুল কিছু বলিনি কালকে হবে আমিও ভুল বলিনি ও কিন্তু ভুল কিছু বলিনি ও কিন্তু ঠিকই বলেছে ঠিক আছে তো বিয়ের শুটিংটা তো আমরা কালকে করব ওকে হ্যাঁ সারা বিয়েতে দিদি ভাই শুধু লজ্জাই পেয়েছে এত প্রেম করেছে আর লজ্জা পেয়েছে প্রেম করেছে আর আমরা লেগ পুলিং করেছি খাওয়াচ্ছো বাবাই রায়ের মুখ থেকে ব্যাক করো ওকে লাস্ট বাবার ইন্টার কার্ডে গেছি আমরা এই অ্যাকশনে কি করবে আমরা ওদিকে করেছি বাবা তোমাদের উলু শুনে বাবা তাকিয়েছে তোমাদের ঘরের দিকে তো এখানে ওই লাস্ট ধরে নাও লাস্ট খাওয়াচ্ছে আর একটা উলু দিয়ে শুরু করো 3 নম্বর উলুটা একটা উলু দিয়ে ছেড়ে দেবে আর দেবে না রেডি রাই করো মার দিয়ে করো রেডি চলো দেখি অ্যাকশন তো সেই জায়গা থেকে আমি যদি শুরু করি তাহলে হ্যাঁ প্রত্যেকটা চরিত্রই আমাদের কাছে সমানভাবে চ্যালেঞ্জিং আর এক্ষেত্রে আমার মনে হয়েছে যে আরও বেশি চ্যালেঞ্জিং কেন কারণ এই গল্পটা আমরা ভীষণভাবে নিজেদের সঙ্গে রিলেট করতে পারি মানে আমার মনে হয় প্রত্যেকটা মিঠি ঝোড়া শুধুমাত্র আমরা কেন প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মধ্যবিত্ত সাদামাটা ফ্যামিলি আর একটা নর্থ কলকাতার একটা বাড়ি যেখানে একটা সাদামাটা পরিবার খুব আনন্দে হাসি খুশিতে থাকে প্রত্যেকটা ফ্যামিলি এটা রিলেট করতে পারে তো সেই জায়গা থেকে এবং আমাদের কাছে বিষয়টা খুবই সহজ হয়ে গেছে আরও দিনের দিন মনে হচ্ছে কেননা আমাদের তিনজনের চরিত্রটা কিন্তু একদম তিন রকম মানে সেই জায়গা থেকে আমরা দেখতে পাই সেটা লেখায় মানে আমরা লীনাদির লেখায় আমরা বুঝতেই পারি যে প্রত্যেকটা চরিত্র কিন্তু অন্য রকমভাবে দেখানো হয়েছে যে ক্ষেত্রে এই রাই মেয়েটি কখনো কখনো দুই বোনের অবশ্যই বড় দিদি হিসেবে কাজ করে কখনো কখনো সে ভীষণভাবে বাবা মার কাছে একটা মেয়ে বাবা মার কাছে মেয়ে দাদা ভাইয়ের কাছে ছোট বোন কিন্তু ছোট বোনেদের কাছে বড় দিদি এরকম সেক্ষেত্রে মেজ বোনের ব্যাপারে যদি বলি ও হচ্ছে ভীষণ মিষ্টি একটা মেয়ে সারাক্ষণ ছটপট করে বেড়ায় সারাক্ষণ গল্প গুজব এইসব করে বেড়ায় সাজগোজ নিয়ে থাকতে ভীষণ পছন্দ করে নিজেও এত সুন্দরী নিজেও সারাক্ষণ সেজে গুজে থাকে আর দুই বোনদেরও সারাক্ষণ সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে কিন্তু আমরা করতে দিই না আর এনার দিকে যদি আসি ইনি হচ্ছেন মানে অফ স্ক্রিন অন স্ক্রিন দুটোতেই ভীষণ প্যাম্পার্ড একটা মেয়ে হ্যাঁ অন স্ক্রিন তো প্রচন্ডভাবে প্যাম্পার্ড ভালো কিছু বল আরে প্যাম্পার্ডটা ভালো কিছু নয় কি কে একটু ভালো আমার ব্যাপারে ভালো কিছু বল ও হচ্ছে ভীষণ ভালো মেয়ে আচ্ছা মানে আরে বাবা অন স্ক্রিনের কথা বলছি দাঁড়া অন স্ক্রিন ভীষণ ভালো মেয়ে অফ স্ক্রিনও তো ভীষণ মিষ্টি মেয়ে কিন্তু ওর যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে ও যেরকম মেডিকেল পড়ছে এত ভালো স্টুডেন্ট ছটফটে ভীষণ প্রাণোচ্ছল কোনো কিছু মানে শুধু ভাবে না পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে আর ভীষণ প্যাম্পার্ড বাড়ির সবাই ওকে মাথায় তুলে রাখে তাই জন্য কিন্তু কোনো রকম অসৎ পথেও যায় না মানে প্রয়োজনের বেশি একটু আমি একদিন ডায়লগে বলেছিলাম প্রয়োজনের বেশি একটু সময়ও নষ্ট করে না ও সারাক্ষণ পড়ার মধ্যে ডুবে থাকে এবং সব থেকে বড় কথা একটা সিনে তোমরা দেখেওছো দাদা ভাই বৌদি ভাইকে গায়ে হাত দিতে যাচ্ছিল এবং তীব্রভাবে প্রতিবাদ করে যে না এটা করো না মানে ও হচ্ছে কি এখনকার দিনের প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের মানে আদর্শ মেডিকেল স্টুডেন্টদের মধ্যে একজন আর কি রাইট তুমি এবার একটু ঘুমিয়ে নাও আমরা তো এখন সবাই জলসইতে যাব তোমার আর সেখানে যাওয়া দরকার কেন দিদি ভাইয়ের বিয়েতে আমরাই শুধু কষ্ট করব দিদি ভাই বুঝি করে তো এই হলো আমাদের চরিত্র এবার অন্য কেউ কিছু বলুক তুমি বলো হ্যাঁ আমার চরিত্র নিয়ে যদি আমি বলতে চাই যে নীলাঞ্জনা আমার ক্যারেক্টারের নাম তো খুব মানে সুন্দরী একটা মেয়ে সবসময় নিজেকে নিয়ে অবসেসড একটা বিউটিশিয়ান মানে কোর্স করা এবং বিউটি পার্লারে কাজ করে তো মাঝখানে নীলাঞ্জনার জীবনে একটা ঘটনা ঘটে যেখানে ওর বয়ফ্রেন্ড ওকে মানে ওর অসৎ ব্যবহার করে ওর সঙ্গে তো সেখান থেকে নীলাঞ্জনা পালিয়ে এসেছে তো সেটা আপনারা এপিসোডের মাধ্যমে দেখেছেন আই গেস তারপরে এবার সামনে এবার দিদির বিয়ে যাই হোক মন খারাপ মানে অনেক কিছু হয়েছে তো এইসবের মধ্যে দিয়েও আবার নীলাঞ্জনা একটা জিনিসকে খুব স্ট্রং একটা মেয়ে যাই হয়ে যাক না কেন সবাইকে মাতিয়ে রাখবে মানে নিজের জীবনে যাই হয়ে যাক না কেন মানে সবাই জানি কি মেজদি ভাই খুব ভালো তাই জন্য আমরা অন্ধভাবে ভরসাও করেছি মেজদি ভাইকে একদমই তাই আর আমার মনে হয়
এক্ষেত্রে এই ফ্যামিলির প্রত্যেকটা মেয়েরই এটা আদর্শ, এই আমাদের পরিবারের প্রত্যেকটা মেয়েরই এটা আদর্শ যে আমরা আমাদের বাবা মার আমাদের আপব্রিঙ্গিংটা কোথাও আমাদের স্বভাব দেখে বোঝা যায় যে আমাদের একটা সুস্থ স্বাভাবিক শিক্ষিত পরিবেশ থেকে আমরা বিলং করি এবং আমাদের নিজে থেকে কখনো অসৎ পথে যাব না। একদমই তাই। এবং এই ফ্যামিলির এটা উদাহরণ, মানে একটা আদর্শ ফ্যামিলির আদর্শ মেয়ের উদাহরণ আমরা তিনজন। আমার মনে হয় এইভাবেই আমরা আমাদের সিভিলাইজেশনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। মানে এই মিঠিজোড়ার গল্পটা এতটা আর কি রিয়েলিস্টিক লাগে, তো এটা আই থিঙ্ক ঘরে ঘরে এখন খুব মানে এই সংস্কার জিনিসটা আমি খুব মানি। মানে হয়তো খুব অর্থোডক্স নই আমি, কিন্তু আমার ফ্যামিলি যদি আমার বাবা মায়ের কিছু কিছু শেখানো জিনিস আই গেস আমাদের তিনজনই, সেগুলো আমরা কোনোদিন ভাঙবো না। যতই হোক আমাদের কাছে ঠিক ভুল ওটা পরে যাচাই করি, যেহেতু বাবা বলে দিয়েছে বা মা বলে দিয়েছে এটা করা উচিত না, এটা করবো না। হ্যাঁ, তারপরে এটাও ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হয়, কিন্তু ওই যে ওই একটা সংস্কার, সেটা আই থিঙ্ক আজকাল কিছুটা হলে উঠে যাচ্ছে। তো সেই সিভিলাইজেশনটা ধরে রাখার জন্য মিঠিজোড়া ইজ আ গ্রেট এক্সাম্পল। একদম, এটা আমি একদম একমত। এই সংস্কার নিয়ে যেটা বললো আমাদের সত্যি এই তিনজনের মধ্যে এটা দেখা যায় যে আমাদের ফ্যামিলির শিক্ষাটা আমাদের কাছে সব থেকে বড়, এবং সব থেকে বড় একটা পয়েন্ট যেটা না বললেই না, সেটা হচ্ছে আমাদের তিনজনের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের বাবা মা, আমাদের দাদা ভাই বৌদিমণি সবাই। যেখানে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে এখানে এত সুন্দর একটা শাশুড়ি আর বৌমার সম্পর্ক দেখানো হয়েছে, মানে এটাও ভীষণ মিষ্টি। সেটা হচ্ছে সাথে আমাদের ননদদের সম্পর্ক এত একটা মিষ্টি সম্পর্ক নর্মালি দেখা যায় না, যেটা তার মধ্যে আবার কি বৌমনি নিজের বাপের বাড়ির মেয়ে যতটা নয়, মানে আমার দাদা ভাই এই বাড়ির ছেলে যতটা নয়, তার থেকেও বেশি বৌমনি এই বাড়ির মেয়ে। মানে এই জিনিসগুলো আমার মনে হয় কোথাও গিয়ে আমাদের প্রত্যেককে অনেকটা প্রভাবিত করে বাস্তবে। নর্মাল, মানে আমিও ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার বাড়িতেও এই জিনিসটা আর কি হয়ে এসেছে, তো এগুলো খুব রিলেটেবল। আর আমারও কাজটা করে এরকম একটা ক্যারেক্টার প্রথমবার করছে, আর খুব চ্যালেঞ্জিং। মানে এতগুলো শেডস আছে ক্যারেক্টারে, কখনো মন খারাপ হলে হয়তো নীলাঞ্জনা একটু ইম্যাচিওর, তো কখনো ভুলভাল ডিসিশন নিয়ে নেয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দিদিকে আদর্শ মনে করে, দিদি আবার ঠিক করিয়ে দেয়, আবার দিদির কাছে যায়, সমস্ত সিক্রেটস দিদির সঙ্গে শেয়ার করে। তো আই থিঙ্ক এই তিন বোনের এই বন্ডিংটা তিন বোনকে কেন্দ্র করে নয়, আমি বলবো যে এটা পুরো ফ্যামিলি, একটা মিঠিজোড়া একটা ফ্যামিলিকে কেন্দ্র করে একটা সুন্দর গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আই গেস আপনাদের সবার ভালো লাগে। তা বললে হবে কেন, তোকে যেতে হবে ব্যাস। তোর বিয়ের সময় আমি 70 বলিলু বলে রাখলাম, তুই বলিস। হ্যাঁ, এই বলছি এক সেকেন্ড, তোমরা ওই সময় ব্যাক করে দাও একটুখানি, ব্যাক ওগুলো নিয়ে একটু ব্যাক করো। তুমি তো চলে গেছো তো, তোমার এই যে বললাম তুমি ওই কেন শুনলে, বাবা তুমিও বাড়ি বলে চলে গেলে, ওটা রাখতে নিচে রেখে দাও। এবার তোমরা একটু ব্যাক করে থাকবে, তোমরা একটু ব্যাক করে থাকবে। এবার বলছি চল মুভ করো জিনিসগুলো। তোর বিয়ের সময় 70 বলে রাখলাম, তুই বলিস এখন চল এই আসো, আয় আরে বাবা আবার ওকে টেনে নিয়ে যাচ্ছ কেন? না বৌমনি ও যাবে, ছাড়বে না। না বৌমনি ও যাবে। আমি দিদি ভাইকে নিয়ে যাবই। কেন তোরা ওকে বিরক্ত করছিস বলতো? আচ্ছা ওকে একটু বিশ্রাম নিতে দে না। গালগুলো একটু না ঘুমোলে, একটু মুখটা খোলা খোলা না লাগলে, বিকেল বেলায় সাজলে ভালো লাগবে? বাবা এসে ঘুমোবে, আমাকে জল ছড়িতে আর কতক্ষণ লাগবে? খালি জেদ করিস, এসো মাঝখানে এসো, এই তোর একটু কাছে আয়। মেয়েটা শান্ত হলে পরে যা ইচ্ছে তাই শান্ত বললেই হলো। যত ভালো ভালো গুণ সব দিদি ভাই, আমরা তো খুবই খারাপ। না এই শান্ত বললেই হলো, বলে এখানে আর আমরা খালি খারাপ, এটা তো শেষ করবি। শান্ত বললেই হলো। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। হ্যাঁ শান্ত বলে যত ভালো ভালো গুণ সব দিদি ভাই, আর আমরা সব খারাপ। আচ্ছা ঠিক আছে আমি যাব হয়েছে। দৃশ্যটা তো দেখতে ভালোই, চল আমি যাই। আর আমি যদি বলতে চাই তাহলে আমার মনে হয় যে আমার জন্য এবং প্রত্যেকটা মেয়ের জন্য রাই আদর্শ চরিত্র, মানে ওরা দুজন যেরকম রাইকে আদর্শ দিদি বলে মনে করে, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আদর্শ চরিত্র রায় আমার মনে হয়। কারণ এখনকার দিনের আধুনিক মেয়ে পড়াশুনো জানা, শিক্ষিত, অথচ এতটা সংস্কারী, ফ্যামিলিকে ছাড়া কিছু বোঝে না, পরিবারকে একদম ভালোবাসায় মুড়ে রাখে, আগলে রাখে, সব কাজ দিয়ে মানে চোখ বন্ধ করলে যে ও দিদি ভাই বাবা মা রাই, মানে সবাই শুধু চোখ বন্ধ করলে একটাই নাম দেখতে পায় যে ও ছাড়া অচল এই ফ্যামিলিটা। এইরকম একটা ফ্যামিলির রায়ের বিয়েটার দিনই ওর বাবার শরীর অসুস্থ হয়ে যায়, যেখানে ওর কোনো চাকরিও নেই যে ও ফ্যামিলিটাকে টানতে পারবে। তো সেই জায়গা থেকে এই ফিনান্সিয়াল অনলি ওয়ে হচ্ছে হ্যাঁ বাবা, মানে ইনকামের অনলি ওয়ে বাবা। আর এখন আমাদের ঘরটা কে চালাবে, সংসার কে চালাবে, সবাই এখন আমরা তাকাবো রাইয়ের দিকে, কারণ আমাদের সবার মানে ভরসার জায়গা হলো রাই, দিদি ভাই। তো সেই জায়গা থেকে আমার কাছে এই চরিত্রটা ওই জন্য এতটাই চ্যালেঞ্জিং মনে হয়েছে, কারণ অ্যাট দ্য সেম টাইম একটা মেয়ে যতটা ইনোসেন্ট ততটাই ভালো
বাড়ির সব কাজে যেরকমই নিপুণ সেই রকমভাবে এতটা এডুকেটেড, মানে বাইরেও সেইভাবে সমান দক্ষতায় চলতে পারে। যত ভালো ভালো গুণ সব দিদি ভাইয়ের, আমরা সব খারাপ। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, আমি যাব হয়েছে, এমনিতে দৃশ্যটাও ভালো লাগবে। চল তাহলে যাই, চল চলো চলো। ক্যামেরাটা আবার লোবেসে দিয়ে দাও। আই থিঙ্ক এটা ডিপেন্ড করছে সিচুয়েশনটা কীরকম। মানে এই যে বিয়ের দিন বাবা অসুস্থ হয়ে যায় এবং সূর্যর কাছে রায় একটা অনুরোধ রাখে, সেই অনুরোধটা রাখার পর মানে সেটা সূর্য জানার পর সূর্য কীভাবে রিয়্যাক্ট করবে আমরা জানি না, কারণ এতদিনের একটা সম্পর্ক সূর্য আর রায়ের। তো সেইটা কোনো না কোনো সময় রায় নিজের ইয়েটা স্যাক্রিফাইস করেছে এবং করতে চলেছে। তো সেটা প্রমোতেই আই গেস সবাই দেখেছে, ফার্স্ট প্রমোতে আমাদের। তো সেখানে বলেছে যে আমার জায়গা আমার বোন, মেজো বোনটাকে বিয়ে করতে পারবে, মানে দ্যাট ওয়াজ মি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার দিক থেকেও ইট ওয়াজ আ শক, কারণ আমি এরকম চাইনি কখনো। তো তারপরে গল্পটা কিভাবে কি হবে না হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে মানে রাইটারের ওপরে, এবং আমরাও খুবই এক্সাইটেড জানার কি মানে এরপরে কি হবে। বাট ডেফিনেটলি কিছুটা তো ক্লু আছে, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো না, সেটার জন্য অবশ্যই দেখতে হবে মিঠি জোড়া, আর কিছু বলবো না বেশি। কালকে তো গরম লাগার মতো গরম পড়েনি ঠাকুরজি। তারপর বৌদি বলছে বাবা মনে হয় না প্রেশারটা একটু বেড়েছে, জানো তো? কেটে দাও। হ্যাঁ বলো, কন্টিনিউ করো। প্রেশারটা একটু বেড়েছে, জানো সো তো? ডায়লগ। কাল কিছুতেই আমাকে প্রেশারটা চেক করতে দিল। শোন, আমি কাল চলে যাব, পরশুদিন বউ ভাত। এই 3 দিনের মধ্যে হয়তো বাবা কিছু করবে না, কিছু করাতে পারবি না বাবাকে দিয়ে, কিন্তু তারপরের দিন তো আমার আবার ফিরে আসার কথা। এসে হয় আমি ওকে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, নয় তুই সকালবেলা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টটা করে রাখিস। আচ্ছা তুই না হয় সকালবেলা গিয়ে দেখিয়ে আনিস, সেটাই ভালো হবে। আর যদি কোনো কারণে না হয় তাহলে আমি গিয়ে দেখিয়ে দেবো। বাবাকে আর পেটে রাখা ঠিক হচ্ছে না। মানে তুই বুঝতে পারছিস আমি কি বলছি? ডাক্তারবাবুর কাছ থেকে গিয়ে ব্লাড টেস্টগুলো অন্তত করাতে হবে, কতদিন ব্লাড টেস্ট হয় না। হ্যাঁ, কিন্তু একটু আমি না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে যে প্রোমোতে যেটা দেখেছেন অনেকেই অনেক রকম বক্তব্য আছে, কিন্তু আমি যখন প্রোমোটা শ্যুট করেছিলাম তখন অতটা বুঝতে পারিনি, তখন তো ফার্স্ট ডে ছিল। যতই চরিত্রের মধ্যে থাকছি, যত সিন করছি সারাদিন, তখন বুঝতে পারছি যে রায় হিসেবে এই মেয়েটার সত্যি এরকম একটা ডিসিশন নেওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণ সত্যি কথা বলতে তার পরিবার তো সবার আগে, সে একটা ছেলেকে ভালোবাসে, তার সঙ্গে তার বিয়ে হবে অবশ্যই। কিন্তু আপনারাই বলুন, যখন একটা মেয়ে জানতে পারে যে যেদিন তার বিয়ের দিন তার ফ্যামিলির একমাত্র ইনকামের সোর্স তার বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তখন সেই মেয়েটা তার ফ্যামিলিটাকে ভাসিয়ে দিয়ে কীভাবে শুধুমাত্র স্বার্থপরের মতো নিজে বিয়ে করে নিতে পারে, সেটা তো অসম্ভব। আর গ্রেট স্টোরি, মানে গ্রেট স্টোরি। আর আমার মনে হয়েছে যে আমি এখন আরাত্রিকা হয়ে ভাবলেও আমার মনে হয় যে রাই একদম ঠিক কাজ করেছে, কারণ ওর পুরো ফ্যামিলিটা ভেসে যাবে। আপনারা দেখেইছেন দাদাভাইও কিছু করতে পারে না, দাদাভাই হুইল চেয়ারে থাকে। সুতরাং ও যদি এই বিয়েটার কথা, নিজের কথা ভেবে স্বার্থপরের মতো বিয়েটা করে, ওর যদি কোনো চাকরি থাকতো তাহলে ও ডেফিনেটলি বিয়ের পরেও হেল্প করতে পারতো, কিন্তু সেটা যখন নেই, ছেলের বাড়ি থেকেও মেনে নেবে না চাকরি করাটা, সেটাও আমাদের গল্পে দেখিয়েছে। সুতরাং আমার মনে হয়েছে যে রাই শুধুমাত্র পরিবারের কথা ভেবেই যদি এরকম ডিসিশন নেয় তাহলে সেটা নেবে। এখনো বলছি না কি হবে না হবে, সেটা তো অবশ্যই দেখতে হবে, আর বেশি কিছু বলবো না। এরপর জানতে হলে দেখতে হবে মিঠি জোড়া, সোম থেকে শুক্র 9:30টার সময়, শুধুমাত্র জি বাংলায়। তুমি ইয়ের জন্য রেডি হও, নাই মা গায়ে হলো না, আইবুড়ো ভাতের জন্য রেডি হও। তোমার সাথে কস্টিউমটা হলেই হবে, আমার সব বলা আছে। ও মায়ের আশীর্বাদ দিল না আমার সাজেশন। তুই গায়ে হলি, তুই গায়ে হলি। আমার মুখ আসছে না তো, তারপর গায়ে হলি না, তোমার মুখ আসছে না। সাজেশন তো মা পুরো রেডি লাগবে, মানে গয়না কাটি শাড়ি আছে। আইবুড়ো ওকে, একদম শেষ মুহূর্তে চলে আসবো। সেটা হচ্ছে শীতকাল যেহেতু মানুষের দুটো জিনিস করে, সেটা হচ্ছে ল্যাদ এবং খাওয়া, মানে ল্যাদ খাওয়া দুটোই। তো ল্যাদ তো এখন দিতে পারবে না যেহেতু সেটে আছে। আমাদের দর্শকদের তরফ থেকে তোমাদের জন্য মোয়া পাঠানো হয়েছে। ও মা, থ্যাংক ইউ। খাবো, অবশ্যই খাবো। দর্শক অ্যাটলিস্ট বলবে যে খেয়েছে, প্লিজ একটু। ও মা, হ্যাঁ চলো চলো চলো, তাহলে আমরা এমনিতেও টিফিনটা আমাদের ঠিক মতো হয় না তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। খোল তাড়াতাড়ি। আর নীলাঞ্জন আমি ধরে আছি এবার খোল। হ্যাঁ, আমার সব থেকে বেশি এক্সাইটমেন্ট, না আমার ক্যারেক্টারটা ভালোবাসি না, কিন্তু আমি ভালোবাসি। উল্টো বাবা কত আচ্ছা আপাতত হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, খুব ভালো খেতে, খুব 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 ভালো খেতে। লাভলিটা বলো। লাভলি, ওরা বুঝতে পারবে না কেউ, রেডিকোর্ড দেখুন, বুঝতে পারবে না কারা লাভলি বললো। হ্যাঁ আমার ডায়লগ ছিল, কাউকে কপি করিনি। কিছু বলতে চাই না, একদমই তাই। এইভাবেই খেতে থাকো, এইভাবেই ল্যাদ খাও, খাবার খাও, এবং
আবারও আসবো বিটিএস এরকম বিটিএস দেখতে সিটি টকিজ। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, এরকমই বিটিএস দেখতে সিটি টকিজ দেখুন এবং মিঠি জোড়া তো দেখতেই থাকবেন। কখন দেখবে সেটা তো বলেই দিয়েছে। থ্যাংক ইউ। Correct, 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 correct. That's it.